সমুদ্রকে বলেছো এই বিষয়ে কিছু? আরে আমি কি বলবো, সমুদ্র ভাই তো আমায় আগে বলেছে কথাটা, জানো সমুদ্র ভাই আমায় বলেছে যে আমায় বিয়ে করবে। আমি তো বড় মার জন্য প্রথমে খুবই ভয় পেয়ে গিয়েছিলাম, পরে সমুদ্র ভাই আমায় বলেছে যে যদি বড় মা না মানেন তাহলে আমাকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করবে, একদম হিন্দি ফিল্মের মতন। শামসুদ্দিন বিস্ফোরিত নয়নে নদীর দিকে তাকালেন। তার ছেলে কিনা পালিয়ে বিয়ে করার পরিকল্পনা করছে। আজ একের পর এক শখ খেয়ে যাচ্ছেন শামসুদ্দিন। নিজের ছেলে মেয়ের সম্পর্কে নতুন নতুন তথ্য পেয়ে তিনি সামনে চমকাচ্ছেন। এদিকে এত বড় একটা মিথ্যে কথা বলেও নদীর মাঝে বিন্দু পরিমাণ কোনো ভয়ডর দেখা গেল না। কথাটা বলেছে কারণ ভেবেছে সমুদ্রের কথা বলেই হয়তো শামসুদ্দিন নিজের মতো জানাতে কোনো সমস্যা করবে না। এখন ঠিক বুঝতে পারছে না যে তার পরিকল্পনা সফল হলো কিনা। এদিকে শামসুদ্দিন পড়ল মহাবিপকে। এই খবর যদি তার স্ত্রী কানে যায় তাহলে পুরো বাড়ি মাথায় তুলবে। একটা মানুষের মুখে আর কতই বা আটকানো যায়। তার ছেলে মেয়ে যে দুটো মানুষকে পছন্দ করেছে তাদের একজনকেও জেসমিন দুই চোখে সহ্য করতে পারে না। নদী নুজহাতের মেয়ে, তাই নদীকে ঘৃণা করার কারণটা তার জানা, কিন্তু সতীর প্রতি ঘৃণার কারণ আজ অব্দি জানতে পারল না। তিনি গুরুত্বের ভঙ্গিতে নদীকে বললেন, শোনো শোনো নদীমা, তুমি আমায় যে কথাগুলো আজ বললে সেগুলো আর কাউকেই বলবে না, কেমন? তোমার বড় মাকেও তো কোনো মতেই বলবে না। আরে না, বড় মা কেন কাউকেই বলবো না? আমি কি পাগল নাকি? আমি তো জানি বড় মা জানতে পারলে কোনোদিনও রাজি হবে না। হ্যাঁ, তুমি এখন যাও। তোমাকে দুটো সম্বন্ধের কথা বললাম, তুমি তো একটাতেও হ্যাঁ কিংবা না কিছুই বললে না। কার বিয়ে আগে দেবে সেটা অন্তত বলো। আগে আমাকে একটু ভাবতে দাও। নদী এবার মৃদু রাগী কণ্ঠে বলল, আমাকে ছেলের বউ বানাতে বলছি, এতে এত ভাবার কি আছে? আমার মতন এত ভালো ভদ্র সভ্য ছেলের বউ তুমি আর খুঁজে পাবে দু একটা? নদীর কথায় শামসুদ্দিন হেসে উঠল, মাথায় আদুরে হাত বুলিয়ে দিয়ে বলল, চিন্তা করো না, আমার ছেলের বউ তোমাকেই বানাবো। আমার নদীমাকে আমি সারা জীবন এই বাড়িতেই আমার কাছে রেখে দেব। নদী উচ্ছ্বসিত কণ্ঠে বলল, তাহলে বড় ভাইয়াকেও তোমার জামাই বানিয়ে নাও, কেমন? আমি যেমন এখন অনেক খুশি হয়েছি, তেমন মিষ্টি আপু অনেক খুশি হবে। শামসুদ্দিন শুধু হালকা হাসলেন। নদী আবার লাফাতে লাফাতে সেখান থেকে চলে গেল। তিনি এখন গভীর ভাবনায় নিমগ্ন হলেন। তার এখন ঠিক কী করা উচিত বুঝতে পারছেন না। নদীর কথাটা কি সম্পূর্ণ বিশ্বাসযোগ্য, নাকি নদী আবার মজা করছে? এই মেয়েটা যে এত গুরুতর কথা বলতে পারে সেটাই তো তার জানা ছিল না। নদী আর সমুদ্রের ব্যাপারটা তিনি নিয়ে চিন্তিত নন, তিনি চিন্তিত মিষ্টি আর স্রোতের ব্যাপারটা নিয়ে। তিনি অবশ্যই এতে অখুশি হননি। কোথাও না কোথাও মনের মাঝে তার নিজেরই এই ইচ্ছেটা ছিল। সেজন্যই তো প্রীতমের মতন একটা ভালো ছেলে হাতে থাকা সত্ত্বেও তিনি বিয়েতে রাজি হতে পারছিলেন না। স্রোতে খাঁটি মানুষ, সেটা তিনি নিঃসন্দেহে বলতে পারেন, কিন্তু একসঙ্গে তাকে অনেকগুলো বিষয় ভাবাচ্ছে। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। অনেকেরই হয়তো এই সিদ্ধান্তটা পছন্দ হবে না, অনেকের আবার পছন্দ হবে, তাতে তার চাই আসে না। তার যেটা ভালো মনে হচ্ছে তিনি সেটাই করবেন। জেসমিনের মন মেজাজ আজ ভীষণ ফুরফুরে। সকালে ঘুম থেকে উঠে বাড়িঘর পরিষ্কার করে রান্নার কাজে নেমে পড়েছেন। আজকের দিনে কত পদ রান্না করবেন তার হিসেব তিনি নিজেই জানেন না। একেই তো অনেকদিন পর তার ভাই আর ভাবি আসছে। শাওনের বিয়েতে দাওয়াত দিলেও তারা ব্যস্ততার কারণে আসতে পারেনি। শুধুমাত্র প্রীতম এসেছিল, তার উপর আবার তারা মিষ্টির সম্বন্ধ নিয়ে আসছে। জেসমিনের খুশি আর দেখে কে। এদিকে মিষ্টি তখনও এসব ব্যাপারে কিছুই জানে না। সে শুধু জানে যে তার মামা মামি আসছে, কিন্তু তাদের আসার কারণ যে তার আর প্রীতমের বিয়ে ঠিক করা সেটা সে জানে না। নদী সে খবরটা পেল তার মায়ের কাছ থেকে। আজকে মিষ্টিকে না জানালেই না, ব্যাপারটা দৌড়ে সিঁড়ি বেয়ে উঠে মিষ্টির ঘরে গেল। আজকে আর অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করল না। নদী হড়মড়িয়ে ভেতরে প্রবেশ করতেই মিষ্টি চমকে উঠল, শোয়া থেকে ধরপড়িয়ে উঠে বসলো। নদী হাঁপাতে হাঁপাতে মিষ্টিকে উদ্দেশ্য করে বলল, মিষ্টি আপু, তোমাকে একটা দরকারি কথা বলার আছে। আচ্ছা ঠিক আছে, শুনছি। তার আগে বস তুই। হাঁপাচ্ছিস কেন? সারাদিন এত ছোটাছুটি করিস কেন বল তো? নদী থপ করে বিছানার উপর মিষ্টির পাশে বসে বলল, আমি সারাদিন ছোটাছুটি করি জন্যই তো গুরুত্বপূর্ণ খবরগুলো আমার কানে যায়। তুমি ঘরে বসে থাকো জন্য তুমি কোনো খবর পাও না। মিষ্টি ভ্রুকুচকে প্রশ্ন করলো। কি খবর পাই না আমি? নদী উঠে গিয়ে আগে ভেতর থেকে দরজার সিটকিনি বন্ধ করলো, তারপর পূর্বের জায়গায় এসে বসে ধীসরে মিষ্টিকে উদ্দেশ্য করে বলল,
তুমি জানো আজকে তোমার মামা মামি আর মামাতো ভাই আসছে যে তোমার সাথে সেদিন চিপকে চিপকে ছিল? হ্যাঁ, জানি তো। মায়েরা তো আনন্দ দেখে বুঝে গেছি তার বাপের বাড়ি থেকে কেউ আসছে, কিন্তু তাতে কি হয়েছে? ওরা কেন আসছে সেটা জানো? এমনি হয়তো বোনের বাড়িতে বেড়াতে আসছে, এর আগেও তো এসেছে। নাকি মা দাওয়াত দিয়েছে? নদী বিরক্তিকর কণ্ঠে বলল। এই জন্যই বলছিলাম যে তুমি কিচ্ছু জানো না। ওরা তোমার আর তোমার ওই ভাইয়ের বিয়ে ঠিক করতে আসছে। কি? কে বললো তোকে? মিষ্টি চেঁচিয়ে উঠে প্রশ্নটা করলো নদীকে। সে যেন বিশ্বাসই করতে পারছে না কথাটা। এদিকে মিষ্টিকে চেঁচিয়ে উঠতে দেখে নদী ওর হাত দিয়ে মিষ্টির মুখ চেপে ধরে বলল। আস্তে কথা বলো মিষ্টি আপু, অনেক কষ্টে খবরটা জোগাড় করেছি। যদি একবার বড়মা জানতে পারে যে এই কথাটা তোমার কান অবধি গিয়েছে, তাহলে আমায় শেষ করে ফেলবে। নদীর কথা শুনে মিষ্টি শান্ত স্বরে প্রশ্ন করলো। কে বলেছে তোকে এসব? তুই নিশ্চিত যে ওরা বিয়ের কথাবার্তা বলতে আসছে? নদী আত্মবিশ্বাসের সাথে বলল। আমি নিশ্চিত। আর এটা তো নতুন কোনো কথা না। আজ অনেকগুলো দিন থেকেই তো তোমার আর তোমার ভাইয়ের বিষয়ে, তোমার আর তোমার ভাইয়ের বিয়ের আলোচনা চলছে বাড়িতে, শুধু তুমি জানো না। আর আজকে আমি মায়ের থেকে শুনে এসেছি। আমি সত্যি বলছি আপু, ওরা বিয়ের কথাবার্তা পাকা করতেই আসছে। মিষ্টি দু চোখ ছাপিয়ে জল গড়িয়ে পড়ল। এখনো কি করে সবটা সামাল দেবে? হ্যাঁ, যদি স্রোত রাজি থাকতো তাহলে একটা কথা ছিল, কিন্তু এখনো তো স্রোতকে রাজি করাতে পারেনি। তাহলে এদেরকে কি করে থামাবে? জেসমিনকে আটকানো মিষ্টির পক্ষে অসম্ভব। জেসমিন তো স্রোতকে দু চোখে সহ্য করতে পারে না। ওর প্রতি যে মিষ্টির মনে একটা দুর্বল জায়গা আছে সেটা জেসমিন আন্দাজ করতে পেরেই তো স্রোতের সাথে ওকে মিশতেও দেয় না। আর ঠিক সেই কারণেই মিষ্টির বিয়ে নিয়ে এত তাড়াহুড়ো করছে। মিষ্টি শব্দ করে কেঁদে উঠল, আর্তনাদ করে বলল। আমি এখন কি করব নদী? স্রোত তো আমায় বিয়ে করতে রাজি না। আমি এখন এত তাড়াতাড়ি কি করে রাজি করাবো বাড়ির সবাইকে? আমি স্রোতকে কি করে রাজি করাবো? আমার মনে হয় স্রোতকে পাওয়া হলো না রে। কথাটা বলে মিষ্টির ডুকরে কেঁদে উঠল। এদিকে মিষ্টির কান্না দেখে নদীর তুলনায় নরম মতো হু হু করে কেঁদে উঠল। নদী তো কারো কষ্ট সহ্য করতে পারে না। তুমি বড় ভাইয়ার সাথে কথা বলো আপু। আমার মনে হয় বড় ভাইয়াও জানে না এই কথাটা। ওই পাষাণটার সাথে কথা বলে কি হবে? ও যদি আমার কষ্ট বুঝতো তাহলে কি আজ আমায় কাঁদতে হতো? আমার যন্ত্রণা কোনো দিনও হৃদয়কে ছুঁতে পারিনি, আজকেও পারবে না। ও তো আর আমায় ভালোবাসেনি যে আমার যন্ত্রণাটা বুঝবে। ভালো আমি ওকে বেসেছি, সেজন্য যন্ত্রণাটা আমি বুঝতে পারছি। এসব অভিযোগ এখন বাদ দাও। দেখো এখন এই বিয়েটা আটকাতে বড় ভাইয়া আর সমুদ্র ভাইয়াকে লাগবে। তুমি বড়মার কথার উপরে কথা নাই বলতে পারো, কিন্তু সমুদ্র ভাই তো বলতে পারে। সমুদ্র ভাইয়ের কথার প্রভাবও পড়ে বড়মার ওপর। তুমি যে বড় ভাইয়াকে পছন্দ করো এই কথা সমুদ্র ভাইয়া জানে। আমি কখনো বলিনি, স্রোতও কখনো বলবে না। আমার আচরণে হয়তো আন্দাজ করতে পেরেছে। আচ্ছা শোনো, আগে বড় ভাইয়ের কাছে যাও, দেখো বড় ভাইয়াকে রাজি করাতে পারো কিনা। যদি বড় ভাইয়া কথা না শোনে, তাহলে সমুদ্র ভাইয়ের কাছে যাও, হাত পা ধরে কান্নাকাটি করো। সমুদ্র ভাই ঠিক রাজি হয়ে যাবে। আর তারপরেও যদি কাজ না হয়, তাহলে পড়লে আমিও যাব। নদীর কথায় মিষ্টি রাজি হলো। আসলেও ব্যাপারটা আগে স্রোতকে জানানো উচিত। আজ কেউ কি স্রোত চুপ করে থাকবে? নিজের মনের কথা কি আজকেও জানাবে না মিষ্টিকে? চোখের সামনে মিষ্টি অন্য কারো হয়ে যাবে, সেটা সহ্য করতে পারবে স্রোত? যদি ভালো না বাসে তাহলে ঠিকই পারবে। জেসমিন রান্নাঘরে ব্যস্ত, আর এই সুযোগে মিষ্টি স্রোতের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। খুব একটা দূরের রাস্তা নয়, মিষ্টির পৌঁছাতে আজ আরও কম সময় লাগলো। এক প্রকার দৌড়েই সে স্রোতের বাড়ি গেল। উঠোনের একধারে টিনের বেড়া দেওয়া রান্নাঘরে মাটির উনুনে রান্না করছে ঝিনুক। এই অসময়ে মিষ্টিকে দেখতে পেয়ে তার মুখে ফুটে উঠল এক তিলটা হাসি। আরে মিঠা আপাজি, তুমি এখন এখানে? কোনো কাম ছিল কি? ঝিনুকের প্রশ্নের উত্তর না দিয়ে মিষ্টি ওকে পাল্টা প্রশ্ন করে বলল। স্রোত কোথায় ছিনু? ভাই তো ঘরে, সেই লগে কোনো কাম আছে নাকি? খারো, মুই ডাইকা দিতাছি। না, তোমায় ডাকতে হবে না, আমি যাচ্ছি। কথাটা বলে মিষ্টি সেখানে দাঁড়ালো না, ঘরের ভেতরে গেল। ঝিনুক পুনরায় নিজের রান্নায় মনোযোগ দিল। ঘরের ভেতর উকি দিতে মিষ্টি দেখলো স্রোত কি সব কাগজপত্র উল্টিয়ে দেখছে। এদিকে মিষ্টির উপস্থিতি স্রোত তখনও খেয়াল করেনি। মিষ্টি আগে পিছিয়ে কোনো কিছু না ভেবে এক প্রকার দৌড়ে গিয়ে পেছন থেকে দুহাতে জাপটে জড়িত হলো স্রোতকে। ক্রন্দনরত স্বরে অভিযোগ করে বলল।
ওরা আমায় দেখতে আসছে স্রোত। ওই প্রীতমের সাথে আমার বিয়ের দিন তারিখ ঠিক করতে আসছে। আমি বিয়েটা করব না। ওরা না বুঝলেও তুমি তো বোঝো যে আমি তোমায় কত ভালোবাসি। প্লিজ তুমি বাবার সাথে গিয়ে কথা বলো। এখন অন্তত আর চুপ করে থেকো না। তুমি যদি এখনও চুপ করে থাকো তাহলে ওরা আমায় অন্য কোথাও বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। আর তুমি জানো আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। স্রোত নিজের বাকশক্তি হারিয়ে ফেল। একেই তো হুট করে মিষ্টির আগমন তার জন্য অপ্রত্যাশিত ছিল, তার উপর আবার তাকে কোনো কিছু না জানিয়ে সে জড়িয়ে ধরেছে, তার উপরে আবার নিজের বিয়ের সংবাদ দিচ্ছে। তার থেকেও বড় কথা, ওদের পাশে বিছানার উপর সমুদ্র বসে আছে, আর এই পুরো ব্যাপারটা ওর চোখে পড়বে এটাই স্বাভাবিক। এদিকে স্রোতকে চুপ করে থাকতে দেখে মিষ্টি ওকে ছেড়ে দিয়ে নিজের দিকে ঘুরিয়ে বলল, আমার অসহায়তাটা কি তুমি টের পাচ্ছ না? আর কিভাবে তোমায় বললে তুমি বুঝবে যে আমি তোমায় ভালোবাসি? তোমার সামনে আর কত নিচু হব, আর কত নিজের আত্মসম্মান খোয়াবো? তোমার পা ধরে যদি তোমায় ভিক্ষা চাই তাহলে তুমি রাজি হবে? বেশ, ঠিক আছে, আমি তোমার পা ধরে তোমাকে চাইবো এবার। কথাটা বলে মিষ্টি ঝুঁকে স্রোতের পা ছোঁয়ার জন্য উদ্যত হলে স্রোতকে থামালো, হালকা ধমক দিয়ে বলল, পাগলামি করছেন কেন? আমায় পাগল করে এখন বলছো পাগলামি করছি কেন? এই স্রোত, চলো না আমরা পালিয়ে বিয়ে করে নিই। বাবা মা মানলে মানবে, না মানলে না মানবে। আমরা দুজনে এই বাড়িতে একটা ছোট্ট সংসার সাজাবো। যদি বাবা আমাদের এখানে থাকতে না দেয় আমরা অন্য কোথাও চলে যাব। চলো না স্রোত, আমরা বিয়ে করে নিই। স্রোত শব্দ করে হেসে উঠে ছাদটার ছলে বিছানার উপর বসা সমুদ্রকে উদ্দেশ্য করে বলল, দেখেছিস সমুদ্র তোর বোনের মাথা খারাপ হয়ে গেছে, তোর সামনেই পালিয়ে যাওয়ার কথা বলছে। স্রোতের মুখ থেকে সমুদ্র সম্বোধনটা শুনে মিষ্টি পাশ ফিরে তাকিয়ে বিছানার উপর সমুদ্রকে বসে থাকতে দেখে একটু ভয় পেল। এদিকে সমুদ্র তখন অসহায় দৃষ্টিতে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। মিষ্টি যে স্রোতকে ভালোবাসে এই ব্যাপারটা তো সমুদ্রের কাছে অজানা নয়। আজ শুধু চোখের সামনে নিজের বোনের ভালোবাসার সাক্ষী হলো সে। ওর বোনটা যে পাগলের মতন স্রোতকে ভালোবাসে সেটা নিজ চোখে দেখলো, কিন্তু স্রোত নির্লিপ্ত। সমুদ্র আজ অব্দি কখনো বুঝতে পারেনি যে স্রোতের মনে মিষ্টিকে নিয়ে কোনো অনুভূতি আছে কিনা। স্রোত কেন যেন সবসময় খুবই স্বাভাবিক থাকে। মিষ্টি ওর সামনে নিজের মনে কথাগুলো প্রকাশ করার পরও স্বাভাবিক থাকে। মিষ্টি নিজের ভয়কে পাশ কাটিয়ে সমুদ্রের দিকে এগিয়ে গিয়ে কাতর গলায় বলল, ভাইয়া, মামা মামি আর প্রীতম ভাইয়াকে মা আজকে আসতে বলেছে আমাদের বিয়ে ঠিক করবে বলে। প্লিজ তুমি আটকাও এই বিয়েটা। আমি করবো না এই বিয়েটা ভাইয়া। রাজি হয়ে যা মিষ্টি, এই বিয়েতে তুই যেটা চাইছিস সেটা সম্ভব না। মিষ্টি সমুদ্রের কাছে বসে দুহাত ধরে অনুনয় করে বলল, কথাটা বলে মিষ্টি হামা করে কেঁদে উঠল। সমুদ্র অনেক আশা নিয়ে একবার স্রোতের দিকে তাকালো। স্রোত সমুদ্র চোখে চোখ মেলাতে পারল না, নিজের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিল। ওরা ভাবছে স্রোতের হয়তো কষ্ট হচ্ছে না, একটু কষ্ট হচ্ছে না, অথচ স্রোতের যে বুকটা ফেটে যাচ্ছে সেটাকে বুঝতে পারছে না। ওরা ভেবেছে স্রোত ভালোবাসে না, অথচ মিষ্টিরও বহু বছর আগে স্রোত ভালোবেসে ফেলেছে। স্রোত যখন মিষ্টিকে ভালোবেসেছে তখন তো মিষ্টি ভালোবাসার সংজ্ঞাটাও জানতো না। কে জানে কেন সেই ছোট মেয়েটাকে স্রোতের ভালো লাগতো, তার চঞ্চলতা ভালো লাগতো। সেই ছোটবেলা থেকে মিষ্টির মুখের স্রোত ডাকটা শ্রুতির ভালো লাগতো, স্রোতের উপর নিজের অধিকার ফলানোটা ভালো লাগতো, স্রোতের জন্য চিন্তা করাটা ওর ভালো লাগতো। তারপর সে ভালো লাগার শব্দটা বদলে ভালোবাসায় পরিণত হলো। অপ্রত্যাশিতভাবে মিষ্টিও স্রোতকে ভালোবেসে ফেল। মিষ্টি কিন্তু তো জানে না যে তার শখের পুরুষ তারও বহু বছর আগে থেকে তাকে ভালোবাসে, কিন্তু স্রোত জানে এই সম্পর্ক কখনোই সম্ভব না। সেজন্যই তো না কখনো নিজের ভালোবাসা প্রকাশ করেছে, আর না মিষ্টি ভালোবাসাকে প্রশ্রয় দিয়েছে, আজও দেবে না। প্রীতমের সাথে বিয়ে হলে মিষ্টি একটা সুন্দর ভবিষ্যৎ পাবে, প্রীতমের সাথে সুন্দর স্বাচ্ছন্দ্য সচ্ছলতা সব পাবে, আর স্রোতের সাথে বাকি সব কিছু পেলেও কখনো সচ্ছলতা পাবে না। আর হয়তো সেই অসচ্ছলতাই একদিন সুখ আর স্বাচ্ছন্দ্য দুটোই কেড়ে নেবে, হয়তো হারিয়ে যাবে ভালোবাসা। স্রোত চোখ মুখে গম্ভীর ভাব ফুটিয়ে তুলল, গম্ভীর কণ্ঠে সমুদ্রকে উদ্দেশ্য করে বলল, তোর বোনকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দে সমুদ্র, রোজ রোজ এই এক অশান্তি আমার আর ভালো লাগে না। মিষ্টি কটমট দৃষ্টিতে স্রোতের দিকে তাকিয়ে বলল, আমি কি শখ করে প্রতিদিন এই অশান্তি করি? অশান্তি তো তৈরি হয় তোমার জন্য। মুখে তালা দিয়ে বসে থাকো কেন? কথা বলতে জানো না?
অন্যান্য সময় তো মুখ বন্ধ থাকে না, যখনই আমি নিজের ভালোবাসার কথা বলি তখনই তুমি বাক শক্তি হারিয়ে ফেলো। কি ভেবেছো আমি বুঝি না যে তুমি আমায় ভালোবাসো? বলতে কি সমস্যা হয়? কে তোমায় শপথ বাক্য পাঠ করিয়েছে যে তুমি মিষ্টিকে ভালোবাসো সেটা বলা যাবে না? মিষ্টির এতগুলো কথার প্রেক্ষিতে স্রোত কেবল শান্ত স্বরে দুটো শব্দ উচ্চারণ করলো। বাড়ি যান। মিষ্টি একটা হতাশার শ্বাস ফেলে সমুদ্রের দিকে তাকিয়ে বলল, ভাইয়া কিছু তো করো, মাকে আটকাতে পারবো না আমি, সেটা তুমি জানো। তুমি পারবে মাকে আটকাতে। সমুদ্র মিষ্টিকে আশ্বস্ত করে বলল, তুই বাড়ি যা, আমি বাড়ি ফিরে তোর সাথে কথা বলছি। তার আগে তুমি বলো, তুমি মাকে আটকাবে তো? স্রোতকে রাজি করাবে তো? বললাম তো তুই বাড়ি যা, আমি বাড়ি গিয়ে তোর সাথে কথা বলছি। আমি কিছু না বলা অবধি কারোর সাথে এই বিষয় নিয়ে কোনো আলোচনা করবি না, কেমন? ওদের কথাবার্তার মাঝে রান্নাবান্না শেষ করে ঝিনুক ঘরে এলো। তোমরা এত কি কথা কও আমারে রাইখা? ও মিঠাপা কচুলতি রাংসি, তোমার তো মেলা পছন্দ, এক থাল ভাত দিমু? মিষ্টি নিজের চোখের জল ঝিনুকের থেকে আড়াল করে স্বাভাবিক কণ্ঠে বলল, না রে, এখন খাবো না, বাড়ি থেকে খেয়ে এসেছি। আচ্ছা, তাহলে মুই একখান বাটিত কইরাও তোমার বাড়ি দিয়া আমুনে, রাতে খাইও। মিষ্টি শুধু মাথা নাড়িয়ে সায় জানালো। সমুদ্র ঝিনুকে বলল যেন এখনই মিষ্টির সাথে ও বাড়িতে যায়। মিষ্টিকে একা ছাড়তেই সমুদ্র ভরসা পেল না। ঝিনুকে খুব ভালোভাবে বুঝিয়ে দিল যেন সোজা ওদের বাড়ি ফেরে, অন্য কোথাও আর না যায় এবং মিষ্টিকে যেন একা না ছাড়ে। যেহেতু সমুদ্র বলেছে তাই সেই কথা ফেলার সাধ্য ঝিনুকের নেই। কচু লতি তরকারিটা বেড়ে নিয়ে মিষ্টির সাথে শাহনেওয়াজ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। ওরা চলে যাওয়ার পর শ্রোতার সেই প্রসঙ্গে কোনো কথা তুলতে চাইল না। আলমারিটা বন্ধ করে হাতে কাগজপত্র নিয়ে গিয়ে সে ব্যবসার কিছু হিসেবের কথা তুলল। সমুদ্র বেশ বুঝল যে স্রোত এড়িয়ে যেতে চাইছে, কিন্তু আজ যে আর এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। নিজের বোনের মুখের দিকে তাকিয়ে হলো সমুদ্রকে এই কথা তুলতেই হবে। তুমি সত্যি মিষ্টিকে পছন্দ করো না ভাই? সমুদ্রের এমন প্রশ্ন শুনে স্রোতের কথা থেমে গেল। কিছু একটা ভেবে বলল, মিষ্টি ছেলে মানুষ, তুই বুঝদার সমুদ্র। তোর থেকে এরকম এরকম প্রশ্ন আশা করিনি আমি। কেন ভাই? এটা তো একটা স্বাভাবিক প্রশ্ন, আর আমি বুঝদার জন্যই তোমার থেকে এই প্রশ্নটার উত্তর চাইছি। আমার মনে হয় তুমি মিষ্টিকে পছন্দ করো, কিন্তু সেটা বলো না, এর কারণ কি? স্রোত সমুদ্রের পাশে বসে হালকা হেসে বলল, সবকিছু পছন্দ করতে নেই সমুদ্র। আগে বুঝতে হয় যে যে কোনো জিনিসটা আমাদের সাধ্যের মধ্যে, যে জিনিসটা আমাদের সাধ্যের মধ্যে নেই সেটা আমাদের পছন্দের তালিকাতে আনা উচিত না। আর তুই খুব ভালো করে জানিস আমি এই নীতিতেই বিশ্বাসী। তুমি শুধু একবার বলো যে তুমি মিষ্টিকে ভালোবাসো, আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করব। কি করে তোমাদের বিয়ে দিতে হয় সেটা আমার ব্যাপার। আমি তোমায় কথা দিচ্ছি ভাই, আমি মা বাবা সবাইকে রাজি করে নেব, শুধু তুমি রাজি হয়ে যাও। আমার বোনটাকে আর কষ্ট দিও না, একটা মাত্র ছোট বোন আমার। আমি ভাই হয়ে ওর চোখের জল কি করে সহ্য করি বলো তো? আমি জানি প্রীতম ভাইয়ার সাথে ওর বিয়েটা হলে ও কোনো দিনও সুখী হতে পারবে না। একজনকে ভালোবেসে আরেকজনের সাথে তো সংসার করা যায় না। আমি জেনে শুনে ভাই হয়ে কি করে আমার বোনের জীবনটা নষ্ট হতে দিই? বোনের ভালোবাসায় অন্ধ হয়ে তবে তুইও আজ বাস্তব জ্ঞান হারালি সমুদ্র। বাদ দে এসব আলোচনা, যা হবার নয় তা নিয়ে কথা বলে লাভ নেই। তোমাদের এই ব্যাপারটার সাথে কি কোনোভাবে আমার আর ঝিনুকের ব্যাপারটা জড়িত? সমুদ্রের এই প্রশ্নে স্রোত চমকে ওর দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কি বলতে চাইছিস তুই? দেখো ভাই, ঝিনুকের আমার প্রতি অনুভূতি কি সেটা সবাই আন্দাজ করতে পারে, তুমিও পারো, কিন্তু আমি কখনো ওকে সেই নজরে দেখতে পারিনি। কেন পারিনি তার কারণ আমার জানা নেই। যদি যদি তুমি মিষ্টিকে ভালো না বাসতে তাহলে আমি তোমায় জোর করতাম না, কিন্তু আমার মনে হয় যে তুমি মিষ্টিকে ভালোবাসো। তবে কি আমি তোমার বোনকে গ্রহণ করতে পারছি না জন্য তুমি আমার বোনকে গ্রহণ করতে পারছো না? স্রোত বিস্ময় ভরা কণ্ঠে বলল, তুই আমায় এই প্রশ্নটা করলি কি সমুদ্র? আমার ভাই সমুদ্র আমার এই প্রশ্নটা করলো? সমুদ্র অপরাধী কণ্ঠে বলল, ভাই আমি জানি তুমি এমন না, কিন্তু আমি কি করব বলো? এছাড়া আর কোনো কারণ খুঁজে পাচ্ছি না। নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য হলেও তো একটা কারণ দরকার। তুমি কিন্তু কখনো একবারও এই কথাটা বলো না যে তুমি মিষ্টিকে ভালোবাসো, ভালোবাসো না, শুধু এড়িয়ে যাও কথাটা। তাহলে এর দ্বারা আমি কি বুঝবো? ঝিনুক আমার বোন হলে তোকেও আমি নিজের ভাই হিসেবে দেখেছি। তোকে আমি চিনি সমুদ্র। ঝিনুক আর তোর সম্পর্ক নিয়ে আমি কখনো ভাবিনি সেভাবে। আমার বোনটার বোধ বুদ্ধি কম,
ওর এসব কথার আমি তেমন একটা গুরুত্বই দেইনি। তোর উপর আমার কোনো রাগ নেই সমুদ্র। তাহলে রাজি হয়ে যাও না ভাই। স্রোত সমুদ্রের কাঁধে হাত রেখে হালকা হেসে বলল, মিষ্টিকে বিয়ে করার প্রসঙ্গ আসলে আমার ব্যাপারে কি কথা উঠবে জানিস? আমি যেই থালে খেয়েছি সেই থালেই ফুটো করেছি। চেয়ারম্যান সাহেবের সামান্য কর্মচারী হয়ে তার মেয়ের দিকে হাত বাড়িয়েছি। চেয়ারম্যান সাহেব নিজেও হয়তো তা মেনে নেবেন না, আর বাকি রইল বড় মা। সে হয়তো নিজের জীবন দিয়ে দেবে, তবুও আমার সাথে মিষ্টির বিয়ে দেবে না। তুমি চেয়ারম্যানের কর্মচারী নও ভাই, শাহনেওয়াজ বাড়ির ছেলে তুমি। আর যদি তুমি কর্মচারী হও তবে বলতে হয় আমিও কর্মচারী। আর বললাম তো সেসব আমি দেখে নেব, তুমি শুধু রাজি হও। সমুদ্র যতটা সম্ভব ঠিক ততটাই জোর করলো স্রোতকে। অবশেষে স্রোত শুধু একটাই কথা বলল সমুদ্রকে, আগে এই বিয়েটা তো আটকে দেখা, তারপর না হয় আমার আর মিষ্টির ব্যাপারটা নিয়ে ভাববো। আব্বু আসবো? ছেলের কণ্ঠ কানে যেতেই শামসুদ্দিন নিজের ভাবভঙ্গি বেশ গম্ভীর করলেন। কণ্ঠ খাদে নামিয়ে অনুমতি নিলেন। সমুদ্র ভিতরে এসে কিছুটা সময় চুপচাপ দাঁড়িয়ে থাকলো। কি বলবে, কোথায় থেকে শুরু করবে বুঝতে পারছে না। এই কথাটা জানার পর শামসুদ্দিনেরই বা কি অভিব্যক্তি হবে সেটাও তাকে বেশ ভাবাচ্ছে। তার মধ্যে ওনাকে দেখে মনে হচ্ছে যেন যে মন মেজাজ ভালো নেই। সমুদ্রের এসব ভাবনার মাঝে শামসুদ্দিন বলে উঠলেন, চুপ করে দাঁড়িয়ে থাকার জন্য এসেছো নাকি? শামসুদ্দিনের কণ্ঠ শুনে সমুদ্র মৃদু কেঁপে উঠল। একটা কথা বলার ছিল তোমায়। কথাটা বলার সময় সমুদ্র খেয়াল করলো ওর কণ্ঠটা কাঁপছে, ওর পা দুটো হয়তো বা কাঁপছে। শামসুদ্দিনের সিদ্ধান্তের ওপরে আজ অব্দি সমুদ্র কখনো কোনো কথা বলেনি, বলা যায় প্রয়োজনও পড়েনি। তার থেকেও বড় কথা, শামসুদ্দিন ওকে বেশি স্নেহ করলেও কেন যেন সমুদ্র ওনাকে দেখে একটু ভয়ই করে। শোনার জন্যই বসে আছি। অনুমতি পেয়ে সমুদ্র এবারে মনে মনে নিজেকে প্রস্তুত করলো কথাটা বলার জন্য। না বলে তো আর কোনো উপায় নেই। মৃদু কম্পিত কণ্ঠে বলল, আব্বু, মিষ্টি আর প্রীতম ভাইয়ের বিয়েটা দিও না। শামসুদ্দিন জানেন যে সমুদ্র তাকে কেন এই বিয়েটা ভাঙতে বলছে। তিনি অবশ্য আন্দাজ করেও ছিলেন যে সমুদ্র হয়তো ওনাকে এই কথাটাই বলতে এসেছেন, এবং এখন তার সন্দেহটাই সত্য বলে প্রমাণিত হলো। তবে তিনি সেসব সমুদ্রকে বুঝতে দিলেন না, বরং চোখ মুখে রাগী ভাব ফুটিয়ে তোলেন। এমনভাবে সমুদ্রের দিকে তাকালেন যেন তিনি ভীষণ রেগে গেছেন। রাগী গলায় বলল, কেন? তোমার কথায় এই বিয়েটা আমি ভেঙে দেবো কেন? আমার কথার জন্য ভাঙতে হবে না তোমায়, আমি যে কারণটা বলছি তোমায় তার জন্য ভাঙবে। শামসুদ্দিন ভ্রুজোড়া কোষকে প্রশ্ন করলেন। কি কারণ? সমুদ্র একটা শুষ্ক ঠোক গেল, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আসলে আব্বু, আমরা তো চাই মিষ্টি যেন ভালো থাকে, ও সুখে থাকবে। এমন কারোর সাথে নিশ্চয়ই আমরা ওর বিয়ে ঠিক করবো, তাই না? তোমার সন্দেহ আছে এই বিষয়ে? শামসুদ্দিনের এমন প্রশ্ন শুনে সমুদ্র ভেবাচাকা খেয়ে গেল। বিস্ময় ভরে কণ্ঠে বলল, সন্দেহ থাকতে যাবে কেন? তাহলে প্রশ্ন করছো কেন? নিজের ভুলটা বুঝতে পেরে সমুদ্র অপরাধী কণ্ঠে বলল, ভুল হয়ে গেছে তো। যেটা বলছিলাম, প্রীতম ভাইয়ের সাথে বিয়েটা হলে মিষ্টি কখনোই সুখী হবে না। তুমি কি করে জানলে? আবার তুমি না বললে তুমি সর্বজান্তা হয়ে গিয়েছো। আরে না আব্বু, মিষ্টি নিজে আমাকে এই কথাটা বলেছে। আর এই কথা বলার কারণ? ও অন্য একজনকে পছন্দ করে। ও আচ্ছা, তারপর? সমুদ্রের এবার কেন যেন অস্বস্তি হচ্ছে। এরপর আর কি বলবে? এই কথার মানেই তো স্পষ্ট বোঝা যাচ্ছে না যে সমুদ্র কেন এই বিয়েটা ভাঙতে বলছে। আর তাছাড়া ভেবেছিল শামসুদ্দিন হয়তো রেগে যাবেন, কিন্তু এই কথাটা শোনার পরে উনি এত শান্ত আছেন কি করে? তারপর আর কি, মানে এই জন্যই প্রীতম ভাইয়ের সাথে বিয়েটা ভাঙতে বলছিলাম। তোমরা বললেই ভাঙতে হবে? এইবারই এখন তোমাদের সিদ্ধান্তের উপর চলবে? শামসুদ্দিন শেহনাওয়াজের সিদ্ধান্তের উপর আর কোনো গুরুত্ব রইল না? সমুদ্র ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, না, এসব কথা কখন বললাম? তোমার সিদ্ধান্তের গুরুত্ব সারা জীবন থাকবে। আমি তো এটা তোমায় অনুরোধ করছি। তোমায় আদেশ করার স্পর্ধা আমার কোনো কালেই ছিল না, সেটা তুমি খুব ভালো করেই জানো। তুমিও যেমন চাও তোমার মেয়ে সুখে থাকুক, আমিও তেমন চাই আব্বু, আমার একমাত্র আদরের ছোট বোনটা যেন সুখে থাকে। ওর সুখের জন্য কি এতটুকু করতে পারি না আমরা? আমার যা সিদ্ধান্ত সেটা আমি নেব। আমি অনেক আগেই নিয়েছি, পরে জানাবো তোমাদেরকে। মিষ্টি কাকে ভালোবাসে সেটা জানতে চাইলে না? এখন প্রয়োজন মনে করছি না, কেননা
পরিশেষে আমার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। আসতে পারো। যে সিদ্ধান্তই নাও না কেন, শুধু দেখো সেটা যেন আমার বোনের চোখের জলের কারণ না হয়ে দাঁড়ায়। না হলে আমি বলতে বাধ্য হচ্ছি বাবা, এই প্রথম তোমার কোনো সিদ্ধান্তের বিরোধিতা আমি করব, এবং আমার বোনকে ওর সুখ পাইয়ে দিতে যা করতে হয় তাই করব। আসছি। কথাটা বলে সমুদ্র চলে যেতে চাইলে শামসুদ্দিন গম্ভীর কণ্ঠে একবার নাম ধরে ডাকলেন। সমুদ্র যেন একটা ছোট্ট আশার আলো দেখতে পেল। অনেক আশা নিয়ে পেছন ফিরে তাকিয়ে আগ্রহী গলায় বলল, হ্যাঁ বলো। আজকাল দেখছি তোমার ভালোই পরিবর্তন হয়েছে। বোনের হয়ে ওকুলাতি করতে এসেছ, আমায় হুমকি দিচ্ছ, আমার সিদ্ধান্তের উপরে কথা বলছো, আবার পছন্দের মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনাও করছো। তা এত উন্নতি হলো কি করে আমার ছেলের? শামসুদ্দিনের সব কথা মেনে নিতে পারলো, শেষের কথাটা সমুদ্র কিছুতেই মেনে নিতে পারলো না। পছন্দের মেয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে মানেটা কি? প্রশ্নার্থ গলায় জিজ্ঞেস করলো। সবকিছু বুঝলাম, কিন্তু পছন্দের মেয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছি মানে? কাকে নিয়ে পালাবো আমি? আর এসব তোমায় বললোই বা কে? থাক, আর কথা বাড়াতে হবে না। বোনের পছন্দের কথা বলার সাহস আছে, অথচ নিজের পছন্দের কথা বলার সাহস নেই। কিন্তু পালিয়ে গিয়ে বিয়ে করার সাহস আছে। বাহ, খুব ভালো। শাহনেওয়াজ বংশের ছেলের দারুণ উন্নতি হয়েছে। এই অপবাদটা সমুদ্র কোনো মতেই মেনে নিতে পারছে না। কাকে নিয়ে পালাবে? ওর পছন্দের মেয়ে বা কোথায়? কারোর সাথে তো সমুদ্রের সম্পর্কই নেই, তাহলে পালাবেটা কাকে নিয়ে? শামসুদ্দিন কথা তীব্র বিরোধিতা করে বলল, ভুলভাল কথা বলছো তুমি আব্বু। যেখানে কারোর সাথে আমার সম্পর্কই নেই সেখানে পালাবো কাকে নিয়ে আমি? আর শুনতে হবে না, যাও, ঘরে যাও। কিন্তু কেন এসব বললে সেটা তো আমায় জানতে হবে। হবে না, ঘরে যাও। আব্বু, তোমায় আমি ঘরে যেতে বলছি সমুদ্র। আর কিছু বলার সমুদ্র সাহস পেল না। কোনো উপায় না পেয়ে সেখান থেকে চলে আসতে হলো। কিন্তু মনের মাঝে তার প্রশ্ন থেকেই গেল, শামসুদ্দিনের মাথায় এসব আজে বাজে কথা ঢুকিয়েছে কে? শামসুদ্দিনের ঘর থেকে বেরিয়ে সমুদ্র সোজা গেল নদীর ঘরে। তার সন্দেহ যদি ঠিক হয়, তাহলে শামসুদ্দিন তাকে তার প্রশ্নে যে উত্তরটা দিলেন না, সেটা সমুদ্র নদী থেকে পাবে। নদী তখন সমানে ঘরের মধ্যে পায়চারি করে যাচ্ছে, আর একটা বুদ্ধি বের করার চেষ্টা করছে যেন কোনো মতে মিষ্টির এই বিয়েটা ভাঙতে পারে। সমুদ্র সরাসরি ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। নদীকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই প্রশ্ন করলো। তুই আব্বুকে কিছু বলেছিস নদী? সমুদ্রের প্রশ্নের মানেটা নদী বুঝতে না পেরে পাল্টা প্রশ্ন করলো। কি বলবো বড় আব্বুকে? কিছু বলেছিস কিনা সেটা বল। অদ্ভুত তো। আরে বাবা, আমি তো সারাদিনই কিছু না কিছু বলতেই থাকি। এখন তুমি কি বলার কথা বলছো সেটা আমায় পরিষ্কার করে না বললে কি করে বুঝবো? আমাদের ব্যাপারে কিছু বলেছিস? মানে আমাদের দুজনের ব্যাপারে? সমুদ্রের কণ্ঠে তীব্র সন্দেহ প্রকাশ পেল। নদী এবারে বুঝতে পারলো যে সমুদ্র আসলে কিসের কথা বলেছিল, কিন্তু নদী তো স্বীকার করবে না। স্বীকার করলে তো সমস্যা হয়ে যাবে। বরং ভাবলো সমুদ্রের সাথে একটু মজা করা যাক। মুখের লজ্জাভাব ফুটিয়ে তুলে বলল, তুমি আমাদের কি ব্যাপারের কথা বলছো সমুদ্র ভাই? মানে তুমিও মানো যে আমাদের মাঝে কিছু আছে, তাই না? ইস, এসব কথা এভাবে সরাসরি বলে নাকি কেউ? আমার বুঝি লজ্জা করে না? নদীর এমন আচরণে সমুদ্র ভেবে চাকে খেয়ে গেল। আশ্চর্যান্বিত কণ্ঠে বলল, এখানে লজ্জা পাওয়ার কি আছে? আমি তো একটা স্বাভাবিক প্রশ্ন জিজ্ঞেস করলাম তোকে। এটা কোনো স্বাভাবিক প্রশ্ন হলো নাকি? আর তাছাড়া আজকাল তোমায় দেখলেই আমার লজ্জা করে। সমুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে শান্ত কণ্ঠে বলল, সত্যি করে বল নদী, তুই আব্বুকে কিছু বলেছিস? তুই যদি আব্বুকে আজে বাজে কিছু না বলে থাকিস তাহলে আব্বু আমাকে কাকে নিয়ে পালানোর কথা বললো? কথাটা বলে সমুদ্র ধপ করে বিছানায় উপর উঠে বসে পড়ল। একে তো মিষ্টি স্রোতের চিন্তা, তার উপর এখন আবার উটকো ঝামেলা। এসবের চিন্তা সমুদ্রের মাথার মাঝে গিজগিজ করছে। নদীর গুটি গুটি পায়ে গিয়ে এসে সমুদ্রের পাশে বসলো। সমুদ্রের হাঁটুর উপর রাখা ওর হাতের উপর নিজের হাতটা রাখলো অধীর গলায়। সমুদ্রকে উদ্দেশ্য করে বলো, একটা কথা বলি সমুদ্র ভাই, বল। বড় বাবা যখন আমাদের ব্যাপারটা ধরে ফেলেছে, তাহলে চলো না সবাইকে বলে আমরা বিয়ে করে নিই। সমুদ্র বিস্ফোরিত নয়নে নদীর দিকে তাকিয়ে বলো, কি আজে বাজে কথা বলছিস? আব্বু কিছু আন্দাজ করেনি আমাদের ব্যাপারে। আর তাছাড়া আমাদের মাঝে কি আছে যে আব্বু ধরে ফেলবে?
যদি নাই থেকে থাকে তাহলে সেদিন তুমি লুকিয়ে লুকিয়ে আমার কোমরের দিকে তাকিয়েছিলে কেন? সমুদ্র এবার একটু দমে গেল যেন। সমুদ্র মাঝে মাঝে ভাবে যে ও কি করে এত বড় একটা ভুল করে ফেলো। একটা ভুলে যে ধরেই তো নদীর এসব পাগলামো শুরু হয়েছে। না শেষে দিন সমুদ্রের ভুলটা করতো আর না নদী এসব পাগলামো করতো।